প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি বাংলা দ্বিতীয় পত্রে সমাস বিষয়ে ক্লাস নিব। গতদিন তোমরা একটা ক্লাস দেখেছো বাংলা প্রথম পত্রে, আজকে দ্বিতীয় পত্রের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সমাস বিষয়ে ক্লাস নিব। তোমরা বাড়িতে আছো, বাড়িতে থাকো, সুন্দর ভবিষ্যতের জন্য তোমাদের পড়ালেখা করতেই হবে। আজকে তোমরা এই প্রত্যয় নিয়ে তোমরা এই ক্লাসগুলো দেখবা, আর সাথে সাথে তোমরা খাতা কলমগুলো কাছে নিয়ে বসবা। তোমাদের এই খাতা কলম নিয়ে বসার জন্য অনুরোধ করছি, কারণ এইগুলো খাতাতে না লিখলে, এগুলো অভ্যাস না তৈরি করলে তোমাদের এই সমাজ বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের আলোচনায় ধরবে না। তো ঠিক আছে, আসো আমরা বাংলা দ্বিতীয় পত্রের সমাজ বিষয়ে ক্লাস শুরু করি। সমাস সমাস কাকে বলে? দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। সমাস সাধারণত 6 প্রকার। অব্যয়ভাব একটা সমাস, যেখানে দুটো পদ থাকবে, দুই বা ততোধিক। একটা পদ, প্রথম পদ, যেটাকে বলে পূর্বপদ, এই পদটার অর্থ তোমাদের মুখ্য থাকবে। দুই বা ততোধিক পদ নিয়ে আমাদের বাংলা ভাষায় বেশি সমাস, তবে 3, 4, 5, 6, 7, 8 এইরকম পদের সমাস নেই বললেই চলে। হাতে গোনা হয়তো 8-10টা আছে, যেমন কাম, ক্রোধ, মোহ, মদ, লোভ, মাৎসন্যায় 6 পদের একটা আছে। কাম, প্রেম, বিরহ, মিলন, ব্যথা 3-4 পদের আছে। তেল, নুন, নকরি 3 পদের আছে। তো বেশিরভাগই আমাদের 2 পদের সমাসগুলোই আছে। আর কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, এই 3টা সমাসের চরিত্র প্রায় একই রকম। এইটাতে পরপদ মুখ্য থাকবে। বহুব্রীহি, এখানে 2টো পদের কোনোটাতেই মুখ্য বোঝাবে না, এটা অন্য একটা বিষয় নিয়ে অন্য একটা বিষয়কে বোঝাবে, অন্য একটা অর্থ বোঝাবে। দ্বন্দ্ব, যে সমাসের উভয় পদই মুখ্য থাকবে। আর দেখো, স্কুল, কলেজ, এটা একটা সমস্ত পদ। এই সমস্ত পদের মধ্যে স্কুলটা পূর্বপদ আর কলেজটা হচ্ছে উত্তরপদ, পরপদ। এটাকে যদি ব্যাসবাক্য করা হয়, স্কুল ও কলেজ, তাহলে সমস্ত পদ কোনটা, ব্যাসবাক্য কোনটা, এটা বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে দেখো একটা সমাস আমি প্রথমেই বলছিলাম, অব্যয়ীভাব। অব্যয়, এ অব্যয়, মানে না, ব্যয় অর্থ হচ্ছে পরিবর্তন না হওয়া। বাংলা ভাষায় কিছু বয়সূচক শব্দাংশ আছে যা স্বাধীন পদ হিসাবে অন্য শব্দের আগে বসে। এগুলো কোনগুলো জানো? নবম দশম শ্রেণীতে পড়েছিলা, একটা উপসর্গ চ্যাপ্টার ছিল। ওই উপসর্গ চ্যাপ্টারে বলছিল যে এগুলো এক একটা অব্যয় শব্দাংশ। এখানে উপসর্গগুলো কয়েক ধরনের আছে, যেমন বাংলা উপসর্গ 20টা না 21টা, আবার সংস্কৃত উপসর্গ 20টা, মতান্তরে 21টা। আর বিদেশি উপসর্গ তো দিন দিন আমাদের মধ্যে বাড়তে আছে। বিদেশি বা ইংরেজি, হিন্দি, উর্দু, ফার্সি, এসব ভাষা থেকে নতুন নতুন শব্দ আসছে, সংযোজিত হচ্ছে। এ নিয়ে অনেক সমস্ত পদ তৈরি হচ্ছে। অব্যয়ভাব সমাসে অব্যয়টা আগে থাকবে। যেমন দেখো, প্রতিচ্ছবি, উপশহর, উপবন, প্রতিদান, উপকার, উপকূল, উদ্বেল, দুর্ভিক্ষ, উচ্ছৃঙ্খল, প্রত্যেকটাতেই কিন্তু অব্যয় আছে। অব্যয় মানে কি? উপসর্গগুলো এক একটা অব্যয় শব্দাংশ। যখনই কোনো সমস্ত পদ আমরা পাবো, সাথে যদি একটা অপূর্ব পদটাতে যদি অব্যয় শব্দাংশ থাকে, তাহলে আমরা একে সহজেই বলে দিতে পারবো এটা অব্যয়ভাব সমাস। এই সমাসে
সমাসবদ্ধ সমস্ত পদে যদি আমরা এখানে একই রকম বা মতো বুঝতে পারি তাহলে সদৃশ্য কথাটা ব্যবহার করব, আর কাছাকাছি বা নিকটে বুঝতে পারি তবে সমীপে লিখব। যেমন দেখো, প্রতিচ্ছবি, আমাদের ছবির মতোই আরেকটা ছবিকে প্রতিচ্ছবি বলা হচ্ছে, তাই ছবির সদৃশ বা ছবির মতো। উপশহর, একটা শহর আছে, তার পাশেই উপকণ্ঠে আরেকটা শহর আছে, শহরটা একই রকম শহর, উপশহর। উপবন, বনের সদৃশ, একই রকম, এটা ছোট বন, এটা বড় বন যদি বলো তাহলে পারে এটাকে আমরা বনের ক্ষুদ্র বলতে পারবো। প্রতিদান, এখন তোমাকে দেখো একটা পরিচিত ব্যক্তি যদি কিছু দেয়, একটা ফুল দিল, তাহলে তুমি তাকেও আর একটা ফুল দেওয়ার চেষ্টা করবা, কিন্তু যদি সে পরিচিত না হয় তাহলে ঠাস করে তাকে একটা চড়ও দিতে পারো। তাহলে কি একটা হলো একই রকম দান, আর একটা হলো দানের বিপরীত, দুই ধরনেরই বলা যাবে, দানের অনুরূপ, দানের বিপরীত। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, মানে আরবার দেখো উপকূল, কুলের সমীপে। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত, এখানে উপসর্গ আছে, আর বেলাকে অতিক্রান্ত উদ্বেল। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত। আরেকটা বিষয় মনে রাখতে হবে, যথা দিয়ে কোনো সমস্ত পদ যদি থাকে তাহলে তা অব্যয়ভাব সমাস। যেমন যথারীতি, যথাসাধ্য, যথাবিধি, যথাক্রম। যেমন যথারীতি কী করব, রীতিকে অতিক্রম না করে, ঠিক এরকম সাধ্যকে অতিক্রম না করে, বিধিকে অতিক্রম না করে, ক্রমকে অতিক্রম না করে। এরপরে আরও আছে যথেচ্ছা, যথেষ্ট। যথেচ্ছা কি, ইচ্ছাকে অতিক্রম না করে, যথেষ্ট কি, ইষ্টকে অতিক্রম না করে। এখন অব্যয়গুলো আমরা দেখলাম, উপসর্গগুলো একটা আগে থাকলে পারে সেটা অব্যয়ভাব সমাস, কিন্তু একটা উপসর্গ, এখানে যদি দিয়ে সমস্ত পদ হলে তা হবে প্রাদি সমাস। যেমন দেখো, প্রভাব, অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপ, এটুকু লিখতে হবে। তারপরে ভাত থাকলে ভাত, বচন থাকলে বচন। প্রপিতামহ, তারপরে প্রকৃষ্ট রূপ পিতামহ। প্রগতি, প্রকৃষ্ট রূপ গতি। প্রভাব, প্রকৃষ্ট রূপ ভাব। এভাবে খেয়াল রাখতে হবে যে অব্যয় শব্দাংশগুলো একমাত্র ছাড়া অন্যগুলো দিয়ে থাকলে আমরা একে অব্যয়ভাব বলবো, আর দিয়ে থাকলে একে আমরা প্রাদি সমাস বলবো। এরপরে দেখো, দ্বিগু, মানে দুই, আর গু মানে গরু, সংস্কৃত গু অর্থ গরু। এখানে লক্ষ্য করো, আগে সংখ্যাবাচক একটা আছে, আর পরে নামবাচক আছে, বিশেষ্য পদ আছে। এখানে সমষ্টি একটা শব্দ, সমাহার অর্থে সমাহার লিখতে হবে, সমষ্টি অর্থে সমাহার লিখতে হবে। যেমন ধর, ত্রিফলা, তিন ফলের সমাহার, তিন সংখ্যাবাচক। রাস্তা, চার, রাস্তার সমাহার। চতু মানে চার, রঙের সমাহার। চতুরঙ্গ কি, বিভিন্ন চারটা বাহিনী নিয়ে আগে যুদ্ধ হতো, 4 রকম বাহিনী, যেমন হাতির দল, ঘোড়ার দল, এরকম বাহিনী নিয়ে যুদ্ধ হতো, তাই চতুরঙ্গ বলা হতো। পঞ্চবটি, যে বলে 5 ধরনের গাছ আছে, পঞ্চবটের সমাহার। ষড়ভুজ, মানে 6 ভুজের সমাহার। সপ্তাহ, সপ্ত মানে 7, অহ মানে দিন, অহের সমাহার। নব, মানে 9, রত্নের সমাহার, নবরত্ন। শত, অব্দের সমাহার, অব্দ মানে বছর। খেয়াল রাখো, অহ মানে দিন, আর অব্দ মানে বছর। এখানে দ্বিগু সমাসে আগে একটা সংখ্যাবাচক থাকবে, আর পরে একটা বিশেষ্য পদ থাকবে। আর অব্যয়ভাব সমাসে কি বললাম, অব্যয়ভাব সমাসে আগে থাকবে অব্যয় শব্দাংশ। অব্যয় শব্দাংশ থাকলে আমরা তাকে অব্যয়ভাব সমাস বলবো, আর দ্বিগু সমাসে আগে যদি সংখ্যাবাচক থাকে তাহলে তাকে দ্বিগু সমাস বলবো। এরকমই দেখো, ব্রীহি, বহু মানে অনেক, আর ব্রীহি মানে ধান। অনেক ধান জানা আছে, তাকে আমরা কি ধনী ব্যক্তি বলবো। তাহলে এটার একটা আক্ষরিক অর্থ আছে, আর একটা ব্যবহারিক অর্থ আছে। যে সমস্ত পদগুলো দুটো জিনিস আমাদের বোঝাবে তাকে আমরা বহুব্রীহি সমাস বলবো। যেমন দেখো, বিনা পানি, বিনা মধ্যাহ্ন একারে না, এই বিনা পানি একার মধ্যাহ্ন রস্যকারেরই পানি, তাহলে বিনা হচ্ছে বাঁশি বা সেতারা, আর পানি হচ্ছে হাত,
হাত বা বিবাহ করা। তাহলে বিনা পানি কাকে বোঝাচ্ছে? দেবী সরস্বতীর হাতে একটা সেতারা থাকে, তাই দেবী সরস্বতীকে বোঝানো হচ্ছে। এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। এখানে একটা জিনিস খেয়াল করো, এই ব্যাস বাক্যটা শেষে আমরা যার শব্দটা ব্যবহার করেছি। এরকম চন্দ্রচূড়, চন্দ্র চাঁদ, চূড় শিষ্য। চন্দ্র শিবের মাথায় একটা চাঁদের ছবি তোমরা দেখেছো, চাঁদ থাকে, তাই তাকে চন্দ্রচূড় বলা হয়। পীতাম্বর, পীত বর্ণের অম্বর, অম্বর কি? দেহ। পীত অম্বর জাত। পূর্ণ নাম, পূর্ণ হলো মাকড়সা, মাকড়সা নাভিতে জাল থাকে, মাকড়া নাভিতে জাল। আশি বিষ, আশি মানে হলো দাঁত, দাঁতে যার বিষ আছে, আশিতে বিষ যার। নদীমাতৃক, এই আমাদের বাংলাদেশ কি নদী মাতৃক বাংলাদেশ, ওখানে নদী মাতা, আমাদের নদী মা হিসাবে ব্যবহার করা হচ্ছে। সহোদর, সমান উদরে যার, একই ভাই মায়ের পেটে যদি জন্মগ্রহণ করে তাকে সহোদর বলে, কিন্তু দুই ভাই কিন্তু দুই মা যদি হয় তাহলে সেটা সহোদর হবে না। 10 আনন, 10 আনন মানে হলো মাথা, তাহলে রাবণের মাথা 10টা, তাই 10 আনন বলা হয়। 10 আনন যার। তে পায়া, 3 পা, 3 পাওয়ালা কিছু কি দেখতে পাওয়া যায়? তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা টিপট টেবিল আছে, এই টিপট টেবিলকে আমরা ড্রয়িং রুমে রাখি, এটা 3 পাওয়ালা, তাই তাকে তে পায়া বলা হয়। তে পায়া একটা অন্য জিনিসকে বোঝানো হচ্ছে, এটা একটা সংখ্যা দিয়ে বোঝানো হচ্ছে, তাই একে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়। বেতার, বে মানে না, আর তার মানে তার, তাহলে নেই তার যার, কার না তার নাই, মোবাইলের তার নাই, কিন্তু আমরা কি বেতার বলি? আমরা রেডিওকে বেতার বলি, তাই নয়ও বহুব্রীহি। বেহায়া, নেহায়া যার, নয়ও বহুব্রীহি। আরেকটা জিনিস মনে রাখবা, দুইজনে যখন কোনো কাজ সংগঠিত হবে তখন তাকে আমরা ব্যতিহার বহুব্রীহি বলবো। দুইজন, যেমন ধরো তুমি তোমার বান্ধবীর চুল ধরেছো, তোমার বান্ধবীও তোমার চুল ধরেছে, তাহলে একে কি বলবো? চুলাচুলি। আরেকটা জিনিস খেয়াল করো, লাঠি দিয়ে একজনকে মারছে, সেও লাঠি দিয়ে মারছে, তখন তাকে লাঠি লাঠি বল। আরেকটা জিনিস খেয়াল করো, যে অনেক দিন পরে বন্ধুর সঙ্গে দেখা হলো, তখন আমরা কি বলবো? বন্ধুকে হাই দোস্ত কেমন আছো দিয়ে কোলাকুলি করবো। কোলাকুলি একজনে কি হচ্ছে? প্রত্যেকটা কাজই দুজনে হচ্ছে। এই দুজনে যখন সংগঠিত হবে তখন তাকে আমরা ব্যতিহার বহুব্রীহি বলবো। ব্যতিহার বহুব্রীহি। আজকে তাহলে আমাদের 3টা সমাস আলোচনা করলাম, অব্যয়ভাব, দ্বিগু আর বহুব্রীহি। এই 3টা সমাস নিয়ে তোমরা এই জিনিসটা আবার দেখবা, আবার দেখলে পারে তোমাদের এটা হৃদয়ঙ্গম হবে, আর হৃদয়ঙ্গম হলে তোমরা এই জিনিসটা তোমাদের বুঝতে সহজ হবে। আর এর সাথে খাতা কলমে কিছুটা লিখে নাও, তাহলে দেখতে পারবা যে আমাদের এই সমাজটা সহজ হয়ে গেছে। সমাজ কিন্তু খুবই সহজ জিনিস, অতটা কঠিন না, কিন্তু আমাদের মনের ভিতর ধরে আছে যে এটা কঠিন জিনিস, তাই অনেক কঠিন বলা হচ্ছে। তো ঠিক আছে, এই 3টে সমাসের পরে আবার একটা নেক্সট ক্লাসে তোমাদের পরের সমাসগুলো আমি শেষ করব। হ্যাঁ, তো ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো।